জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুরে এই সুপারিশ হস্তান্তর করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন। দ্রুত সরকারকে ইসির সাথে আলোচনা করে তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। এস এম আরিফের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, সনদ বাস্তবায়নে দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে কমিশন। একটি, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন, আর অন্যটি সংবিধান সংক্রান্ত প্রস্তাবনা খসড়া বিল আকারে তৈরি করে গণভোটে দেওয়ার সুপারিশ। এই বিলগুলো, অর্থাৎ এই বিলটি, এই যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে, যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। আলী রিয়াজ জানান, গণভোট কখন হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেয়নি ঐক্যমত্য কমিশন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে, যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে ৯০ দিন পর নির্বাচন করা যাবে, না ৩০ দিন পর গণভোট করা যাবে, না ৪৫ দিন, না ৪৬ দিন, আমরা পারবো না এটা। এনসিপি সহ জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে জানিয়ে আলী রিয়াজ প্রত্যাশা করেন দলগুলো দ্রুত স্বাক্ষর করবে। এই সনদে তারা স্বাক্ষর না করলেও এই সনদে তাদের ভূমিকা আছে, এই সনদে তাদের স্টেক আছে, এই সনদ তৈরিতে তারা অবদান রেখেছেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। ঐক্যমত্য কমিশন ঐক্যের পরিবর্তে অনৈক্যের প্রচেষ্টা চালিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সচিবালয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, জোটগত নির্বাচন হলে প্রার্থীর পছন্দের প্রতীকে নির্বাচন করতে দেওয়া উচিত। জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমার ধন্যবাদ না দিয়ে উপায় নেই যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকল দল যেসব বিষয়ে একমত হয়েছে তার বাহিরে নতুন করে কোনো সংস্কারের সুযোগ নেই। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। ঐক্যমতের বাইরে গিয়ে কে কি বলছে, কে কি রিকমেন্ড করছে, এটা তাদের ব্যাপার, থাকতেই পারে, আমাদের সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াত। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তথ্য নিশ্চিত করেন জামায়াত সেক্রেটারি। এছাড়া বৈঠকে গণভোটের পাশাপাশি আরপিও সংশোধনী সহ সিইসিকে 18 দফা লিখিত দাবি দেয় জামায়াত। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের আগেই নভেম্বরেই গণভোট হতে হবে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। কারণ জাতীয় সনদ যে তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। সংশোধিত আরপিওতে জোট হলেও দলগুলোকে নির্বাচনের বিধি সমর্থন করে তিনি বলেন, একটি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত? এটা ওনারা শুনেছেন। আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না। সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে। ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে বিএনপির অভিযোগের উত্তরে বলেন, ইসলামী ব্যাংকের মালিকানায় জামাত নেই, জামাতকে নিয়ে অপপ্রচার করছে বিএনপি। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। দুপুরে রাজশাহীতে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে এনসিপি অপেক্ষা করছে। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। কেবলমাত্র আমাদের দলীয় প্রতীকের বিষয় নয়, তবে আমরা এখন আর থেমে থাকবো না। আমরা যেটাকে প্রতীক মনে করছি এবং আমরা আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হলে আমরা আসলে মাঠে নেমে যাব এবং নির্বাচন কমিশন বা যদি তারা মনে করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, তখন আমাদেরকে রাজনৈতিকভাবে এর মোকাবেলা আসলে করা ছাড়া উপায় থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও এ পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব না, তাই আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 4র্থ দিনের শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাডভোকেট শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 4র্থ দিনের শুনানি শেষ হয়েছে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 4র্থ দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব না, তাই আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। এটাকে যদি রেস্টোর করা হয় তাহলে এটা ডরমেন্ট থাকবে। যখন এই পজিশন আসবে, এই পরিস্থিতি আসবে, পরিস্থিতি সাপেক্ষে এটাকে অ্যাপ্লাই করতে হবে। 3টা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। নতুন পার্লামেন্ট হবে, নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায়, অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয়, সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর। শিশির মনির আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য, ইউনিক, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য ধারণা, যেটি একটি ইউনিক এক্সাম্পল, এবং এটিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল। আজও সেই ঐকমত্য আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে পুনঃপ্রবর্তনের জন্য।
আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হোক এমন কাউকে পর্যবেক্ষণে ডাকবে না সরকার। আর নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ পরিচর্যায় এসব কথা বলেন উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও জানান তিনি। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ ইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসলে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা তো চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে করে যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সবার সমক্ষে প্রদর্শিত হোক। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসার নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে। ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং ইলেকশনের সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি। আপনারা জানেন এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। এই 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার, আর 10 জন থাকবে যারা আনাম। এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যেখানে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে হত্যাকারীদের মামলা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। 28 অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রামপুরায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগরী উত্তর। বিস্তারিত আফজাল হোসেনের আরেকটি রিপোর্টে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত ও শিবিরের বেশ কয়েকজন নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করে জামায়াতে ইসলামী। তবে সে মামলার কার্যক্রম পরবর্তীতে বাতিল করা হয়। মামলাটি আবারও পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেই লগি বৈঠার খুনের নির্দেশদাতা শেখ হাসিনা জনতার রুদ্রসে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা আজকে দাবি করতে চাই, 30-40 বছর পরে মিথ্যা মামলার বিচার করে যদি মিথ্যা ফাঁসি দেওয়া যায়, 20 বছর আগের সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেরন, ইনু, 14 দলের ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, 2006 সালের 28 অক্টোবর দেশের ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের দিন। বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের শীর্ষ নেতারা। আমাদের অপ্রস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায় পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের 6 জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে, অসংখ্য ভাইকে আহত করে। লগি বৈঠার বিনষ্ট দিয়ে জামাত ইসলামী নামে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে খুনি হাসিনা লাশের রাজনীতি, গণহত্যার রাজনীতি শুরু করেছিল।
এবং বিগত 16 বছর সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরায় বিক্ষোভ ও মিছিল করেছে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর। এতে যোগ দিয়ে জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যারা গণভোটকে ভয় পায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকারের যারা এই সমস্ত কাজে জড়িত ছিল, মানুষকে শুধু মেরে থামে নাই, লাশের উপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল রামপুরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলা প্রত্যাহার করা হয়েছে জানিয়ে সরকারকে এই মামলা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর নেতারা। জাতীয় প্রেস ক্লাবে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় এই মামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। ভয়াল 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায়। 2006 সালের এই দিনে ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি বৈঠার আঘাতে নিহত হন জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী। সেদিনের সহিংসতায় রক্তে রঞ্জিত হয় রাজধানী। হত্যা শেষে লাশের উপর যে নৃশংস নৃত্য তা দেখেছিল পুরো বিশ্ব। সেদিনের নিহতের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রদর্শিত প্রতিটি ছবিতে ফুটে ওঠে 28 অক্টোবরের নির্মমতা। আলোচনা সভায় 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির মামলার চার্জশিট হওয়ার পরও অদৃশ্য শক্তির ইশারায় তা সরিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন জামাতের নেতারা। 14 দলীয় দলের নেতা কর্মীরা যারা এই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে। শেখ হাসিনা এত মানুষকে হত্যা করেছে, একবার ফাঁসি দিলে তার শাস্তি যথার্থ হবে না, তাকে বারবার ফাঁসি দিতে হবে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, এটা যদিও মামলা হয়েছিল, চার্জশিট হয়েছিল, কিন্তু হাসিনার ক্ষমতা এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল। তো আমরা দাবি করছি যে এই মামলার ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে। অনুষ্ঠানে নিহত স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান যেমনভাবে আমরা তাদেরকে ওন করতে পেরেছি, 2006 সালে 28 অক্টোবর আমরা সেটাকে ওন করতে পারি নাই, কারণ এটা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্পদ বলে মনে করা হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আমাদের গমকিত যে ভাইরা আছে, যাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা গম করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আলোচনা সভার পর আলোকচিত্রী প্রদর্শন করে জামাত ও শিবিরের নেতৃবৃন্দ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বিপুল সংখ্যক আসামির জামিন দেয়ায় হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইলিয়াস ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। এদিকে জামিন দিতে চাপ দেয় জুলাই আগস্টের একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনতে বিব্রত বোধ করেছেন আপিল বিভাগ। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি শেষ। বিচার শুরু হবে কিনা আদেশ 2 নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে শুনানির পর এদিন ধার্য করেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2।
গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা, তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন, ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ইতোমধ্যে ইমাম মহিবুল্লাহ পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন। উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যে প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরো যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। শক্তি সঞ্চার করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা। আশপাশে বেড়েছে বাতাসের গতিবেগও। এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। এটি সন্ধ্যা বা রাতে উপকূলে আঘাত হানতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইউরোপের কয়েকটি দেশে আবারও দেখা দিয়েছে বার্ড ফ্লু এর প্রকোপ। জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডের কয়েকটি ফার্মে শনাক্ত হয় এই বার্ড ফ্লু। বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার শঙ্কায় ধ্বংস করা হয়েছে কয়েকটি ফার্ম। বাংলাদেশে প্রকোপ ছড়ানোর আশঙ্কায় আতঙ্কিত না হয়ে বায়োসিকিউরিটি মানার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমরান হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মিফতা গালিব। মানবদেহের প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম পোল্ট্রি শিল্প। পৃথিবীর ৩০% প্রোটিনের চাহিদা পূরণ হয় ডিম সহ মুরগি, হাঁসের মাংস থেকে। সেই পোল্ট্রি শিল্পের আতঙ্ক বার্ড ফ্লু। সম্প্রতি ইউরোপের দেশ জার্মানি, বেলজিয়াম সহ কয়েকটি দেশ আবারও বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় আতঙ্কিত বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সাথে জড়িত প্রায় ৮ মিলিয়ন মানুষ। তবে আতঙ্কিত না হয়ে যথাযথ বায়োসিকিউরিটি মেনে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। বায়োসিকিউরিটি যদি সঠিকভাবে মেনটেন করে, আমার কিন্তু অনেক খামারে কিন্তু সঠিকভাবে বায়োসিকিউরিটি মেনটেন করে। এমন হয় যে এই ভাইরাসগুলো খাদ্যের মাধ্যমেও ছড়ায়, মানুষের মাধ্যমেও ছড়ায়, বাতাসের মাধ্যমেও ছড়ায়, ইভেন দেখা যায় যে বিভিন্ন বন্য প্রাণী, পাখি এগুলির মাধ্যমে ছড়ায়। কাজে ফার্মগুলো কিভাবে প্রোটেকশন কে দিচ্ছে এটার মাধ্যমে। অপর এক বিশ্লেষকের মতে, বাংলাদেশ পোল্ট্রি শিল্পে সুবিধাজনক অবস্থানে থাকায় বেশ কয়েকবার হতে হয়েছে গুজবের শিকার, যাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই শিল্প। বার্ড ফ্লু এভাবে আসলে বাংলাদেশে ছিল না, কিন্তু দ্যাট ওয়াজ এ রিউমার যে বার্ড ফ্লু ছড়িয়েছে, বার্ড ফ্লু ছড়িয়েছে। অর্ধেকের বেশি পোল্ট্রি ফার্ম সংখ্যায় মানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এবং বার্ড ফ্লু কিছু বর্ডার এলাকায় ছিল, কিন্তু সমস্ত পোল্ট্রি ফার্মে ছিল না। ওই সময় যে পোল্ট্রি শিল্প একটা ধাক্কা খায়, সেখান থেকে উঠে দাঁড়াতে আমাদের অনেক সময় গিয়েছে। তৃতীয় বিশ্বের এই দেশে এ ধরনের ঝুঁকি এবং অর্থনৈতিক ক্ষতি এড়াতে সচেতন থাকার বিকল্প নেই বলেও জানান এই বিশ্লেষক। অ্যাজ এ রিসার্চার আমি জানি এক্সটেনশনে যে আছে সে কি জানে কিনা, সে জানলেও সে কি প্রপারলি ওই খামারের কাছে তথ্যটা পৌঁছাতে পেরেছে কিনা। সে হয়তো না জানার কারণে সে ভয় কি করলো, তার ফার্মের মুরগিকে মেরে ফেললো সামহাও, হয়তো তার বার্ড ফ্লু হয়নি। তখন আলটিমেটলি খামারি ক্ষতিগ্রস্ত হয়, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, ইকোনমি ক্ষতিগ্রস্ত। ফার্মে তেমন কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথেই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন তারা। আশেপাশে প্রাণী সম্পদ সম্পর্কিত যে কর্মকর্তা, প্রতিনিধি, এনজিও থাকেন, তাদেরকে তো আমার মনে করি মনিটরিং আমাদের ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। খামারিদের সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বৃদ্ধি করা গেলে এড়ানো যাবে সব ধরনের সংকট, এমনটা মনে করেন বিশ্লেষকরা। এবং সেখানে যথাযথ ব্যবস্থা নেয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সরকারের প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরী এখন পরিণত হয়েছে পরিত্যক্ত এক জঙ্গলে। ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও মৌলিক অবকাঠামোর অভাবে এখনো চালু হয়নি কার্যক্রম। ফলে নষ্ট হচ্ছে সরকারি অর্থে নির্মিত স্থাপনা আর কর্মসংস্থানের অপেক্ষায় হাজারো বেকার মানুষ। দর্শক প্রতিনিধি মিঠুন মাহমুদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির।
2021 সালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় 25.2 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। পরের বছর 5 ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হলেও নানা জটিলতায় বেশ কিছু বরাদ্দ বাতিল হয়। এখন পর্যন্ত 3টি কারখানা চালু হয়েছে, বাকিগুলোতে এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অনিয়ম, নিরাপত্তার অভাব ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন উদ্যোক্তারা। যারা অন্তত 20-22 জন প্লট কিনেছে, ওরা যদি এসে বিসিকের কাজকর্ম শুরু করত, তাহলে পুরা চুয়াডাঙ্গাবাসী যেমন সংস্থানের একটা ব্যাপক জায়গা হয়তো, দেশের অর্থনীতি বড় ভূমিকা রাখত। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় শিল্পনগরীর বেশিরভাগ অংশ আগাছায় ঢাকা। সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো এখন ব্যবহার না হয়ে নষ্ট হচ্ছে। 4 ভাগের 3 ভাগ জায়গা প্রায় ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু এই ফ্ল্যাটটা কেউ কার্যক্রম রানিং করছে না, বিল্ডিং এর কাজ কেউ করছে না। শতভাগ প্লটের মধ্যে 40 ভাগ বরাদ্দ দেয়া হয়েছে, বাকিগুলো দ্রুত বরাদ্দ দেয়া হবে। যারা বরাদ্দ নিয়েও কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। সাধারণত বিভিন্ন জেলার আবাসিক এলাকায় যেসব কারখানা প্রতিষ্ঠিত তারাই বিসিকে আসছে, তো তাদের সাথে আমরা উদ্বুদ্ধকরণ সভা করেছি, তারা পরবর্তীতে আসবে বলে জানিয়েছে। সরকারের 41 কোটি 91 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই শিল্পনগরী 4 বছরেও চালু না হয় এখন তা আগাছায় আচ্ছাদিত ও নির্জীব পড়ে আছে, যেন এক পরিত্যক্ত প্রকল্পের দৃষ্টান্ত। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।